সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় যে প্রোগ্রাম দ্য ভিউজে। আমি আছি মিসবাহ-উজ-জামান আপনাদের সাথে। আজকে আমাদের অতিথি আছেন অ্যাটর্নি, আমাদের সবার প্রিয়, অত্যন্ত দক্ষ একজন অ্যাটর্নি, ইয়াং পটেনশিয়াল অফকোর্স, অ্যাটর্নি রাঞ্জা বোস। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই বেসিক্স ইমিগ্রেশনের যে বেসিক্সগুলো, বিজনেস বেসিক্সের যে ইমিগ্রেশনের যে রীতিনীতি বা যে সিস্টেম, প্রক্রিয়া, সব কিছু নিয়ে আমরা আজকে আলাপ করব। আর দর্শক যারা আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত থাকেন, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী যারা বিভিন্ন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবে তাদের জন্য এটা অগ্রিম শুভেচ্ছা। তো আমরা দেরি করব না, আজকের বিষয়টা বিজনেস বেসিক ইমিগ্রেশনের যে বেসিক্স যেটা, সেটা নিয়ে আমরা আলাপ করব। বিজনেসের উপর দিয়ে কিভাবে আমাদের এই প্রক্রিয়াটা করতে হবে। অ্যাটর্নি রাঞ্জা একটা ভালো সাবজেক্ট নিয়েছেন, খুব সুন্দর সুন্দর ছোট ছোট সাবজেক্টগুলো রাঞ্জা চুজ করেন। আমি খুব পছন্দ করি ওনাকে, ওনার এই ক্রিয়েটিভিটি দেখে, যে উনি যে ইমিগ্রেশন রিলেটেড কি কি আমাদের জন্য সুবিধা হয় সেগুলোই উনি বেছে বেছে বের করেন এবং চুজ করেন এক একটা টপিক। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট রাঞ্জা। আজকের এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, তো স্যার, বিজনেস ইজ মানে work আর কি, employment. জি, It is one of the largest ways to মানে immigration করে. Firstly is family, আর second basis of immigration is employment. তো এটা অনেক অ্যাকচুয়ালি অনেক বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মিডল ইস্ট থেকে, ইউরোপ থেকে অনেকরা কাজের জন্য আসে। বাট লোকেরা ভাবে কি আমি চলে আসবো, কিরম ভাবে একটা চলে আসবো, তারপর কাজ খুঁজে আমি গ্রিন কার্ড পেয়ে যাবো। ইট আনফর্চুনেটলি ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। অনেক কমপ্লিকেশন আছে। লিগাল এন্ট্রি হতে হবে, ইউ হ্যাভ টু কিপ স্ট্যাটাস। বিজনেস ইমিগ্রেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যবে থেকে ঢুকছেন, দেখছে তবে থেকে আপনার কন্টিনিউয়াস স্ট্যাটাস থাকতে হবে আনটিল আপনি এর গ্রিন কার্ডটা পান। তো সামটাইমস ফর সাম পিপল, মানে ইন্ডিয়া থেকে যারা, চায়না থেকে যারা, তাদের জন্য ইট ইজ আ হিউজ ওয়েট। ফর্চুনেটলি বাংলাদেশের জন্য ইট ইজ নট লাইক দ্যাট। তো আপনি যদি বাংলাদেশ থেকে কেউ আসছে, তাহলে ওদের বিজনেস ইমিগ্রেশন একটা জিনিস ওরা এক্সপ্লোর করতে পারে, ওরা যদি এখানে কাজ পেতে পারে। তো বিজনেস ইমিগ্রেশন দের আর মানে ডিফারেন্ট কাইন্ডস আর কি। মানে মোস্ট কমন হয় আপনি এখানে একটা চাকরি পেলেন, গ্রিন কার্ড অ্যাপ্লাই করলো, আর তারপর আপনি গ্রিন কার্ডটা পেলেন। বাট ওটার জন্য অনেক ওয়েট থাকে। তো আমি যেরকম বললাম, তখন অব্দি আপনার স্ট্যাটাস থাকতে হবে। তো ওটা তখনের জন্য অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে। H1B আছে, H2B আছে, R1 আছে। তো H1B হচ্ছে শর্ট টার্ম টেকনিক্যাল স্কিলড ওয়ার্কার ভিসা আর কি। তো আপনি যদি কোনো স্কিলড ইন্ডাস্ট্রিতে থাকেন, মেডিসিন, টেকনিক্যাল বা যাই কোনো স্কিলড ইন্ডাস্ট্রিতে আপনি যদি থাকেন, আর আপনি যদি এখানে চাকরি পান, তো দে ক্যান সাবমিট ইউর পেটিশন ফর H1B ভিসা। তো ওই ভিসাটা হচ্ছে 3 ইয়ার্স এর জন্য, আর আপনি আরো 3 বছরের জন্য রিনিউ করতে পারেন। তো টোটাল 6 ইয়ার্স এর ভিসা। বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর এমপ্লয়ার, যে আপনাকে দিয়েছে H1B টা। আপনি যদি চেঞ্জ করতে চান আপনার জবটা, তাহলে আপনার যে নতুন এমপ্লয়ার, তাকে একটা ট্রান্সফারের জন্য ফাইল করতে হবে। দে ক্যান টেক ওভার ইউর H1B। তো এইটা একটা হয়ে গেল। H2B ওটা হচ্ছে একটা সিজনাল ভিসা। মানে যেরকম অনেক সিজনাল ওয়ার্কার, সিজনাল ফার্ম ওয়ার্কার, সিজনাল হোটেল ওয়ার্কার্স, এরা কদিনের টেম্পোরারি বেসিসে এখানে ভিসা ভিসা এসে কাজ করতে পারে। R1 ভিসা আছে, ওটা হচ্ছে একটা রিলিজিয়াস ওয়ার্কার্স এর ভিসা। মানে আপনি যদি কোনো রিলিজিয়াস কাজ করেন, তাহলে আপনি ওই ভিসাটা এসে আপনি যেই এন্টিটির জন্য কাজ করেন, ওইটা আপনি ইউজ করতে পারেন আর কি। আসার পরে আপনি যখন, যদি আপনি স্ট্যাটাস মেনটেন করছেন,
তারপর আপনার জন্য আপনার এমপ্লয়ার গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারে। তো এই স্টেপটা অ্যাকচুয়ালি প্রিটি সিমিলার টু ফ্যামিলি বেসড এ পেটিশন স্টেজ আর গ্রিন কার্ড স্টেজ হয়। এমপ্লয়মেন্ট বেসেও সেম জিনিস, পেটিশন স্টেজ আর তারপর গ্রিন কার্ড স্টেজ। এবং গ্রিন কার্ড স্টেজ ফর বোথ ইজ দ্য সেম অ্যাপ্লিকেশন এবং সেম রুল। The petition stage is different. Family based এ different petition form submit করতে হয়, I-130 submit করতে হয়। এমপ্লয়মেন্টের জন্য I-140 সাবমিট করতে হয়। ফ্যামিলি বেসড ইমিগ্রেশনে যেরকম আপনার রিলেশনশিপ প্রুফ করতে হবে, আপনি যদি বিয়ে করেছেন তাহলে আপনার বনাফাইড একটা গুড ফেথ ম্যারেজ প্রুফ করতে হবে। আপনার যদি বাচ্চার জন্য অ্যাপ্লাই করছেন তাহলে আপনাকে প্রুফ করতে হবে কি এটা আমার বাচ্চা। তো similarly for business immigration also you have to prove কি একটা সত্যি এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ আছে। তার মানে হচ্ছে আমি একটা, মানে যে এমপ্লয়ার সে হচ্ছে একটা ফার্স্টলি লেজিটিমেট বিজনেস এন্টিটি, আর সেকেন্ডলি প্রুফ করতে হবে কি এই যে আমি যাকে এমপ্লয় করছি সে সত্যি আমার এমপ্লয়ি। এটা ক্যান বি প্রুভ বাই লোকেদের পার্সোনাল ট্যাক্স রিটার্নস বা লোকেদের পে স্টাবস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ প্রুভিং, বা অফার লেটার। আপনি যদি এখনো ওরা জয়েন করেননি, আপনি শুধু গ্রিন কার্ডের জন্য ওদের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি পেটিশনের স্টেজে আপনি অফার লেটার একটা দিতে পারেন প্রুভ করার জন্য। জি, অনেক তথ্য পেলাম। অ্যাটর্নি রাঞ্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। H1B ভিসার কথা যেটা বললাম, আমরা H1B ভিসা নিয়ে আমরা আগেও অনেক এপিসোডে আলাপ করেছি। এটা প্রসিডিওরটা 3 years প্লাস 3 years। এমপ্লয়ার যদি আপনাকে জব দেয়, অবশ্যই আপনি এমপ্লয়ার এখানে কাজ করতে হবে। আপনি যদি আপনার অন্য জায়গায় যদি চাকরি পান, আপনার কমপ্লিশন অফ 6 years গ্রিন কার্ডের জন্য, যে থার্ড পার্টি যে আপনার নতুন যে এমপ্লয়ার তাকে আপনাকে ট্রান্সফার করতে হবে। এগুলোর প্রত্যেকটা একটা স্টেপ আছে। আর H2B ভিসা খুবই সুন্দর কথা বললেন, সিজনাল, যেমন ফার্মার্স আছে। এটা কি আসলে যারা এন্টারটেইনার তারাও পড়ে এটার মধ্যে? না, এন্টারটেইনার ওরাও তো সিজনালি বলা যায়। হ্যাঁ, এন্টারটেইনাররা আসতে পারে, কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য আলাদা ভিসা থাকে ওদের। ও আচ্ছা, ওই যে পি সামথিং ভিসা। আর আপনি যেটা রাঞ্জা রিলিজিয়াস বিষয়ের কথা বললেন, রিলিজিয়াসের ব্যাপারে আমি একটু ইন্টারেস্টেড জানার জন্য। এটা হাউ ইজ দ্য প্রসিজিয়ার ফর রিলিজিয়াস ভিসা? রিলিজিয়াসটা কি ইট ইজ নট লাইক H1B or something like that, না? না, R1 ভিসা ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট মানে আর ক্যাটাগরি আর কি। Like priest, the church, church priest, Exactly. or the purohit of mandir or masjid imams and all this. হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এবং আপনাকে একটা রিলিজিয়াস অর্গানাইজেশনের জন্য কাজ করতে হবে। ওকে। আর ইন এট লিস্ট মানে পার্ট টাইম করতে হবে আপনাকে কাজ, এট লিস্ট 20 hours a week। হ্যাঁ, লেটস সে একটা টেম্পল আছে এখানে, বা হিন্দু টেম্পল, মুসলিম মস্ক, তারা তাকে এখানে এসে জব দিল, তাকে এন্ট্রি করার জন্য এই যে রিলিজিয়াস ওয়ার্কার যিনি আসবেন, দ্য পারসন হু ইজ কামিং, যিনি আসবেন এখানে, তাকে কি আগে থেকেই কোনো রিলিজিয়াস অর্গানাইজেশনের সঙ্গে তাকে টাচে থাকতে হবে, নাকি তারা এখান থেকে কোনো কিছু করবে তার জন্য? না, মানে দে হ্যাভ টু হ্যাভ, মানে একটা রিলিজিয়াস অর্গানাইজেশন থাকতে হবে যে পেটিশন, তাদের থ্রু পেটিশন আপনাকে দিতে হবে কি আমি এই রিলিজিয়াস অর্গানাইজেশনের জন্য কাজ করছি টেম্পোরারি। আচ্ছা। বাট ভিসাটা যখন নিবে সে, তখন ওই রিলিজিয়াস ইনস্টিটিউটকে তার দেখাতে হবে? যখন ভিসাটা পাবেন ওই রিলিজিয়াস অর্গানাইজেশনের জন্যই ওনাকে কাজ করতে হবে। আচ্ছা, তার মানে তাকে সবকিছু আগে থেকে ইনফরমেশন দিতে হবে, আগে থেকেই সবকিছু করতে হবে যে আমি এই রিলিজিয়াস অর্গানাইজেশনের জন্য যাচ্ছি আমেরিকাতে, আমি ওখানে কাজ করব। এটা কি কোনো সার্টেন টার্মস কন্ডিশন আছে যে এত বছর কাজ করতে হবে ওদের সঙ্গে? না, ইট ইজ ফর আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম। আচ্ছা, 30 months। হ্যাঁ, 30 months এর ইউজুয়ালি দেয় ভিসাটা। 30? হ্যাঁ, 30। ওকে।
সো 30 মান্থস এর পরে তারপর এডিশনাল 30 মান্থস এর জন্য ওরা এক্সটেনশন আপনি যদি চান পেতে পারেন। আচ্ছা 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 আচ্ছা। তো এই যে 30 মান্থসের মধ্যে তারা ওই যে এখানে যে অর্গানাইজেশনের মাধ্যমে তারা আসবে ওইখানেই কাজ করতে হবে? হ্যাঁ, ওটার জন্যই কাজ করতে হবে। আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট ওটা অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড প্রসেস। এই এই পার্টিকুলার ভিসার জন্য নোটিফাই করতে হবে। আপনি যদি চেঞ্জ করেছেন, নতুন একটা পেটিশন ফাইল করতে হবে, সাপোর্টিং এভিডেন্স করতে হবে। তো দ্যাট ইজ আ প্রসেস আর কি। আর প্লাস আপনাকে উইদিন 14 ডেজ ইনফর্মও করতে হবে কি আমি চেঞ্জ করেছি। তো এইটা কেমন সময় লাগে? হোয়াট ইজ দ্য স্প্যান ফর গেটিং গ্রিন কার্ড অন দিস ক্যাটাগরি? এইটার থেকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট গ্রিন কার্ড নট পসিবল। আপনি যদি এখানে আছেন আর তার মধ্যে যদি অন্য কোনো আপনি পাথওয়ে পেয়ে যান গ্রিন কার্ডের জন্য, তাহলে ওরা ডিনাই করবে না। বাট আপনি এই ভিসাটার ওপর আপনি গ্রিন কার্ড পেতে পারেন না। ওকে, তো সে যে মানে দিস ইজ নট আ ডাইরেক্ট পাথ টু গ্রিন কার্ড। ওকে, তো সে যে এখানে কাজ করতেছে, এটা তার কোনো মানে কোনো অপশন নাই অ্যাপ্লাই করার গ্রিন কার্ডের জন্য? They can apply for other things. মানে অন্যভাবে তো অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারে, অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে পারে। এই 60 মান্থস ধরো এখানে ওরা থাকলো, ওদের মধ্যে এটা অনেক বছর। 60 মান্থস ইজ মেনি, মানে আই থিঙ্ক 5 ইয়ার্স। হ্যাঁ, তো ওটার মধ্যে যদি ধরো ওরা কাউকে বিয়ে করে ফেললো, তাহলে in that case they can immigrate. But the R1 visa itself does not give any immigration aid. Okay, okay, okay. That means this is not the path to the green card with R1 visa, but he has to explore for something else. ধরো এখানে এসে ওরা ওদের এমপ্লয়ার বললো কি ঠিক আছে তুমি ভালো কাজ করছো, আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই অর্গানাইজেশন। হ্যাঁ, then that organization can apply for the green card আর hopefully before 30 months চলে আসবে বা before 60 months চলে আসবে এক্সটেনশনের জন্য যদি অ্যাপ্লাই করে। Okay, 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 okay. That's good. So this is a good option for the religious people who wish to migrate to, explore America and stay over here with family. This is a good option for them. But there is a way. আপনি যেটা বলছিলেন রাঞ্জা, যে অর্গানাইজেশনের মাধ্যমে উনি আসবেন, সেই অর্গানাইজেশনের মাধ্যমে তুমি চাইলে তারা যদি মনে করে দে আর স্যাটিসফাইড উইথ সার্ভিস, তারা দে ক্যান প্রসিড ফর ওনার যে গ্রিন কার্ডের জন্য ওনারা আবেদন করতে পারেন, তাই না? হ্যাঁ, ওদের এমপ্লয়ার ওদের সেপারেট পেটিশন ওদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এটা কি কোন আফটার সার্টেন পিরিয়ড? না, যখনই হোক। আচ্ছা আচ্ছা, যখনই হোক। ওকে ওকে ওকে। বাট উনি যে আসবে ওই সময়টা তো তার কাছে কোনো ওয়ার্ক অথরাইজেশন বা সোশ্যাল সিকিউরিটি এগুলা তো পাবে নাকি? R1 এর ওয়ার্ক অথরাইজেশন ওদের কাছে থাকবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেটা। আর তারপর চলে আসলো, ধরো 6 মাস পরে ভালো কাজ করলো, এসে 6 মাস পরে এমপ্লয়ার বললো ঠিক আছে আমি H1B এর জন্য অ্যাপ্লাই করতে চাই আপনার জন্য, কিন্তু ওটা এট দ্য সেম টাইম H1B ইজ আ স্কিলড ওয়ার্কার। রাইট রাইট রাইট। হ্যাঁ, তো ওটা দেন H1B না বা গ্রিন কার্ডের জন্য, গ্রিন কার্ডে হয়তো অন্য ক্যাটাগরিতে, স্কিলড ক্যাটাগরিতে EB1 EB2 হয়তো হবে না। জি 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 জি। হ্যাঁ, গ্রিন কার্ডের তো অনেক ক্যাটাগরি থাকে। গ্রিন কার্ডেও কিন্তু এগ্রিকালচারাল ওয়ার্কারের ক্যাটাগরি থাকে। তাহলে আমি আপনার মাধ্যমে যা বুঝতে পারলাম, যারা R1 ক্যাটাগরিতে এখানে আসবেন রিলিজিয়াস ভিসা নিয়ে, they have to work with in the religious institute only. They cannot work in any other places rather than the religious. They can change. ওরা করতে পারে চেঞ্জ এমপ্লয়ার, কিন্তু ইনফর্ম করতে হবে আর নতুন এমপ্লয়ারটাকে নতুন পেটিশন দিতে হবে। Oh, but they have the option. হ্যাঁ, they have the option, but obviously it has to be a religious organization. ওকে, ভেরি নাইস। এখন আমরা যে আরো যে বিজনেস ক্যাটাগরি যেগুলো আছে, EB1 EB2 EB4 EB3 বিভিন্ন ক্যাটাগরি আছে, ওইসব ক্ষেত্রে কি অবস্থা? মানে এখন কি এটা কি খুব নেক টু নেক নাকি বেশ সময় লেগে যাচ্ছে? আপনি ইভেন সামওয়ান ইজ ইনভেস্টিং হিয়ার, সেই ক্ষেত্রে কি হচ্ছে?
EB1 ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি বেশি ব্যাকলগ তো নেই জেনারেলি, বাট EB2 EB3 এই ক্যাটাগরিজে ব্যাকলগ আছে। ইনভেস্টমেন্ট ভিসা পাচ্ছেন ইউজুয়ালি। ইনফ্যাক্ট প্রেসিডেন্ট ট্রাম্প একটা নতুন গোল্ড ভিসা ইন্ট্রোডিউস জি করছে, আপনি যদি মনে হয় জি 5 আমরা মিলিয়ন। শুনেছি, জি 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 জি। পার্ডন? এটা এটা আমি বলছি, আমরা শুনেছি এটা, উনি একটা গোল্ড ভিসা একটা কিছু একটা লিকুইডিভ অফার দিয়েছেন, তাই না? হ্যাঁ, 5 মিলিয়ন আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি একটা গ্রিন কার্ডের জন্য এলিজিবল হতে পারেন। 5 মিলিয়ন। 5 মিলিয়ন ডলার্স। তো ওটা টু থিঙ্ক অফ ইট, ইট ইজ আ লট অফ মানি অবভিয়াসলি নর্মাল লোকের জন্য, বাট ইট ইজ যাদের পয়সা আছে 5 মিলিয়ন ইজ নট দ্যাট মাচ আর কি। হুম হুম হুম। ফর হিউজ রিচ ওদের জন্য 5 মিলিয়ন বেশি না, তো ইট ইজ যাদের পয়সা আছে ওদের জন্য অ্যাকচুয়ালি কোয়াইট লুক্রেটিভ, আপনি যেরকম বললেন ব্যাপারটা। জি জি জি। যারা 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 আমাদের আমাদের যারা রিচ পিপুলরা আছেন তাদের জন্য এটা অবশ্যই খুবই ইসে, বাট এটা তো টাইম লেগে যায় না, এটা তো প্রসিডিউর দেখাইতে হয় অনেক কিছু, নাকি না? কি গো স্যার? বলছি যে এটারও তো একটা প্রসিডিওর আছে। ইট ইজ নট দ্যাট ইমিডিয়েটলি $5 মিলিয়ন আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট না না, অফ কোর্স, কোথায় করতে, অফ there is a কোর্স। procedure, right? That $5 million has to be somewhere হ্যাঁ হ্যাঁ, within the rules and regulations of this country. Something you have to আপনি বোধহয় এখানে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিতে হবে, কোম্পানি খুলতে হবে, অনেক 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 প্রসিডিওর আছে আমার মনে হচ্ছে, তাই না? ডেফিনেটলি ওটার মধ্যে একটা পেটিশন স্টেজ থাকবে আর গ্রিন কার্ড স্টেজ থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেম পেটিশনের স্টেজের মধ্যে ইনভেস্টমেন্ট প্রুফ করতে হবে, কোথায় ইনভেস্টমেন্ট করেছেন, কতগুলো, ওরকম প্রুফ করতে হবে। ওইটা করার পরে আপনি গ্রিন কার্ডের জন্য এলিজিবল হতে পারেন। এলিজিবল হওয়ার পরে ইউ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই ফর দ্য গ্রিন কার্ড ওয়ান্স ইউ হ্যাভ প্রুভেন কি যা করার ছিল আমি করেছি। মানে I have fulfilled all the criterias, all রিকোয়ারমেন্ট your ফর দ্য গোল্ড requirements. ভিসা যাই রিকোয়ারমেন্ট আছে। অ্যাটর্নি রাঞ্জা, এখানে আরেকটা যেটা আমরা একটু আগে আমরা আলাপ করছিলাম, টু অ্যাভয়েড দ্যাট ট্রাফিক, কেউ যদি আপনার আমেরিকাতে মাইগ্রেট করার চিন্তা ভাবনা করছেন, তার জন্য এই মুহূর্তে হোয়াট ইজ দ্য বেস্ট অপশন? EB2 EB3 কোনটা, যারা মোটামুটি ক্যাপাবল তাদের জন্য কোন অপশনটা সবচেয়ে ভালো বলে আপনি মনে করেন? মানে আপনার সাজেশনটা কি? হ্যাঁ, আমি বলবো আপনি জব খুঁজলে আর আপনি যদি আসেন জবের মিডিয়ামে, তাহলে আমি বলবো একটু সেফ হবে, কেননা মানে সোশ্যালিও একটু আপনি যার কাছে আপনি কাজ করছেন, ট্রাভেল মানে আপনার ওয়ার্ক ভিসাতে আছেন, তারপর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, এখানে ইট ইজ নট এজ কন্ট্রোভার্সিয়াল আর কি। দেন অ্যাসাইলাম, ফ্যামিলি বেসড, এখানেও থাকে, ইন্টারভিউ থাকে, এরকম না। আপনাকে বিজনেস ইমিগ্রেশনের জন্য I-140 ইন্টারভিউ দেয় ওরা, আচ্ছা, কি আপনাকে মানে গিয়ে প্রুফ করতে আপনি হবে কি বলছেন, আমি রিয়েলি কাজ করছি এই মানুষের জন্য। জি জি, মানে আপনার কাছে একটা ভালো ট্র্যাক রেকর্ড আছে যে আপনি রিয়েলি ইউ আর বন্ডেড উইথ ওয়ার্ক এনভায়রনমেন্ট, এবং তারা দেখতে পাচ্ছে যে আপনি এখানে কাজ করছেন। সো ইউ হ্যাভ এ লট অফ পজিটিভিটি হিয়ার, মানে এখানে আপনার পজিটিভনেসটা বেশি আসতেছে। এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপটাকে প্রুফ করতে হবে, তো ওরা জিজ্ঞেস করবে একদিনে কি কাজ, কিরকম কাজ কর, আচ্ছা 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 কি কি কাজ করো, সকাল থেকে রাত অব্দি নিজের ডেটাকে ডিসক্রাইব করো। ওরা অ্যাকচুয়ালি জানতে চাইছে কি আপনি সত্যি কাজ করেন না কিনা। হুম হুম হুম। বাট তাদের ইচ্ছা করলে তাদের এমপ্লয়ারকেও ফোন করতে পারে, জিজ্ঞেস করতে পারে অফকোর্স, হ্যাঁ যে এই নামের এই ভদ্রলোক XYZ এখানে কাজ করেন কিনা, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ। প্লাস পজিশনে আছেন। এমপ্লয়ারকেও একটু রেপুটেড হতে হয়, ইট হ্যাজ টু বি আ লেজিটিমেট এমপ্লয়ার। জি 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 জি, এমপ্লয়ারটা কিন্তু এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে, তাই না? হ্যাঁ, যদি এমপ্লয়ারটাই হয়তো ইনকর্পোরেটেড না, জি জি। দেন ইট ইজ আ প্রবলেম। দর্শক, আমরা কথা ছলে ছলে একটু বিরতির সময় চলে আসলো, আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক, আমরা বিরতির পর ফিরে আসলাম। যে বলছিলাম, অ্যাটর্নি রাঞ্জা, ইউ আর ওয়েলকাম। আপনি যে কথাগুলো বলছিলেন রাঞ্জা, এই যে B1 B2 কথা বলছিলাম আমরা, সরি, এখন ট্রাভেল যেগুলো হচ্ছে, এখন আমরা
ট্যুরিস্ট ভিসা যেগুলা মানুষ যারা ট্যুরিস্ট আসতেছে, B1 B2 ভিসা যেটা ওইটা কি অবস্থা এখন? এটা কিন্তু হ্যাঁ, B1 B2 ভিসা অ্যাকচুয়ালি পাচ্ছে আমি ডিনায়ালও আমরা অনেক দেখছি ভিসা, টুরিস্ট ভিসার। অ্যাকচুয়ালি ডিনায়াল, মোস্ট কমন ডিনায়াল আমি দেখেছি টুরিস্ট ভিসার হচ্ছে কি, আপনি যদি অফিসারের যদি মনে হয় কি আপনি এন্ট্রি করে থেকে যাবেন, তাহলে ওরা ডিনাই করতে পারে। ওরা কিরম ভাবে দেখে, আপনি যদি দেখেন কি আপনার হোম কান্ট্রিতে মানে ফাউন্ডেশন ভালো নেই, মানে আপনার ফ্যামিলি নেই, চাকরি নেই, বাড়ি নেই, তো তখন ওরা একটু সাসপিশিয়াস হয়ে যায়। ওরা ভাবে কি এ হয়তো কিছুই নেই, নিজের দেশে তো এ হয়তো থেকে যাবে। তো টুরিস্ট ভিসা তার সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে নিজের কান্ট্রিতে কি কি আছে, আপনার যদি জব আছে একটা জব লেটার, পে স্টাবস, বাড়ি আছে, বাড়ি যদি আপনি রেন্ট করেন রেন্টের লিজ দেখাতে হবে। আপনি যদি স্কুলে যান নিজের দেশে, স্কুলের এনরোলমেন্ট দেখাতে হবে। তো এরকম এই এই নিজের নিজের দেশের টাইজ দেখে আপনি যদি সাবমিট করতে পারেন নিজের অ্যাপ্লিকেশনটা, তাহলে আপনার আহ এই হয়ে যাবে, আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু আমি দেখেছি অনেক টুরিস্ট ভিসা কিন্তু ডিনাই হচ্ছে, ইন্ডিয়া থেকেও ডিনাই হচ্ছে, বাংলাদেশ থেকেও ডিনাই হচ্ছে। আসলে রাঞ্জা আপনি যেটা বললেন সেটা হচ্ছে তারা এটা মেক শিওর করতে যাচ্ছে যে আপনি আপনি আপনার দেশে ব্যাক করবেন আফটার ইউর ট্রাভেল। এটাই তাদের মূল লক্ষ্য। আর সেটা প্রুভ করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল, আপনার অ্যাসেট, ইফ ইউ আর ইন এ জব, ওখান থেকেও আপনি চিঠি নিয়ে দেখাতে পারেন যে আমি আমার অফিসার থেকে বা আমার কর্তৃপক্ষ থেকে আমি ছুটি নিয়েছি জাস্ট টু ভিজিট ইউর কান্ট্রি, এবং আমি আমার জবে আমি ফেরত যাব। এবং একটু ফাইন্যান্সিয়াল যে একটা স্টেবিলিটি, বা আপনি এখানে হোটেলে থাকবেন না, ফ্যামিলির সঙ্গে থাকবেন, আপনার খরচ সব কিছু আপনি বহন করার ক্যাপাবল, সেটাও আপনাকে প্রুভ করতে হবে। এখন ইদানিং দর্শক, আমরা জানি যে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো এটা এখানে এন্টারটেনমেন্ট কিছু না, কিন্তু তথ্যটা যেটা হচ্ছে সেটা হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস। আমরা তথ্য দেওয়ার চেষ্টা করছি, এবং অ্যাটর্নি রাঞ্জা অত্যন্ত চমৎকারভাবে যে কথাগুলো বলছেন, তিনি যে কথা বললেন যে B1 B2 ভিসা ইটস এ কমন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং এটা ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরি আমরা যেটাকে বলি। সবাই আসে, কেউ 3 মাসে পারমিশন পায়, কেউ 6 মাসে পারমিশন পায়। ইউজুয়ালি এখন যে সাকসেস রেট দেখতেছি আপনার, রিসেন্টলি অনেকেই বাংলাদেশ থেকে আসছেন যাচ্ছেন, আমরা দেখছি প্রচুর লোকজন আসছেনও, এমন যে না তা না দিচ্ছে না ভিসা তা না। এখন আমরা ইদানিং দেখেছি অনেক লোকজন বাংলাদেশ থেকে আসছেন যাচ্ছেন, ভিজিট করছেন, এবং তারা টাইমলিও চলে যাচ্ছেন। আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে রিলিজিয়াস ভিসার কথা, একটু আগে বলছিলেন আপনি H1Bর কথা, তারপরে বললেন H2B কথাও বলছেন। এই ধরনের আর কি ক্যাটাগরি আছে যেটার মধ্যে আমাদের লোকেরা এনরোল করতে পারে, বা একটা স্কোপ তার জন্য একটা পসিবল মানে এক্সপ্লোর করতে পারবে যে আমি এই ক্যাটাগরিতে আমি অ্যাপ্লাই করতে পারবো বিসাইড অল দিস? হ্যাঁ, এরকম আপনি যেরকম এন্টারটেনমেন্টের জন্য পি ভিসা আছে, জি। আপনি যদি ওই ভিসাতে আছেন, ওটা একটা অপশন আছে। ও ভিসা বলে একটা জিনিস আছে। ও ভিসা আপনি যদি এক্সেপশনাল ট্যালেন্ট দেখান কোনো একটা এতে, কোনো একটা ইন্ডাস্ট্রিতে, ওটা আপনি O1 ভিসা, O1 ভিসাতে আসতে পারেন। আর একটা আছে লোকেরা অনেক জানে না, ইন্ট্রা কোম্পানি ভিসা। আপনি ধরো বাংলাদেশে কোনো একটা বড় কোম্পানি, মানে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য কাজ করছেন, আপনি ওই কোম্পানির জন্য ইউএসএ তে একটা ট্রান্সফার নিতে পারেন, ওটাকে বলে L1 ভিসা। তো এরকম এই অপশন গুলো আর কি আছে। আদার দেন দ্যাট, টেম্পোরারি ওয়ার্ক ভিসা পাওয়ার পরে তো অবভিয়াসলি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। হুম হুম। বড় বড় যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি এগুলো আছে আপনি বলছেন, তাদের তো লেটসে আপনাদের বোম্বেতে আছে ব্রাঞ্চ, ঢাকাতে ব্রাঞ্চ আছে, ঢাকা থেকে তারা নিউ ইয়র্কে নিয়ে আসলো, ক্যালিফোর্নিয়া নিয়ে আসলো, তাদের বিভিন্ন ব্রাঞ্চ। ইন্ট্রা যেটা মানে তাদের
ইন্টারনাল যে ট্রান্সফারগুলো হয় সেটা দেখিয়ে তো আসার একটা স্কোপ আছে। ওটা অ্যাকচুয়ালি আমরা এটা আগেকার দিনে দিস ওয়াজ আ ভেরি বিগ মেথড অফ ইমিগ্রেশন আর কি। আমি অনেক লোকদের চিনি যাদের বাবা বা মা L1 ভিসাতে এসেছিল, যখন স্পেশালি যখন টেক বুম হয়েছিল। তো গুগল তখন অনেক লোকদের L1 এ এনেছে। L1 ভিসা একটা রিকোয়ারমেন্ট আছে কি, যে আপনার যে অ্যাব্রড অফিস, মানে ঢাকাতে হোক যেখানেই হোক, ওই অফিসটাতে আপনাকে অ্যাটলিস্ট 1 বছর কাজ করতে হবে। মানে আপনার যে দেশের থেকে আপনি আসবেন সেখানে ওই আপনার অফিসে, ওই অফিসে আপনার অন্তত মিনিমাম 1 ইয়ার আপনাকে ওখানে কাজ হ্যাঁ। করতে হবে, দেন তো ইউ ক্যান। ইনফ্যাক্ট L1 টার জন্য ইনফ্যাক্ট লোকেরা ধরো এখানে আসলো, আম, কাজ পেয়ে গেল অ্যামাজনে, কিন্তু ওদের হয়তো H1B টা আসলো না, লটারি, কারণ H1B ইজ লটারি বেসড। গ্রিন কার্ডের জন্য অনেক টাইম হয়ে যায়। ওরা কিন্তু 1 বছরের জন্য অন্য কোনো অ্যামাজন অফিসে, মানে ইউএস এর বাইরে অ্যামাজন অফিসে পাঠিয়ে দিল, 1 বছরের পর L1 ভিসাতে নিয়ে আসলো, আর তারপর রিনিউ করতে থাকলো L1 ভিসাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি। আপনার আরেকটি আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই এই আজকের এই আমাদের যে এই বিভিন্ন ভিসা ক্যাটাগরি নিয়ে আমরা আলাপ করছি, আমার খুব ভালো লাগছে। দর্শক আশা করি আপনারাদেরও ভালো লাগছে এই তথ্যগুলা, যেহেতু তথ্য দিচ্ছে আমরা আস্তে আস্তে সবগুলো বিষয় নিয়ে কথা বলছি। আপনারা ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন। আর আমাদের টকশোটা বেশ জমে উঠেছে, আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আপনারা এনজয় করছেন আমি শিওর। আর এই যে পিটিশনের যে স্টেজগুলো, প্রত্যেকটা পিটিশনে আলাদা আলাদা একটা স্টেজ আছে, তাই না অ্যাটর্নি রাঞ্জা? হ্যাঁ, এক একটা ভিসার জন্য পেটিশন স্টেজ ইজ গ্যারান্টিড। আচ্ছা দ্য ডিফারেন্স ইজ, কোনো পেটিশনের পরে আপনি ডাইরেক্ট গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন, কোনো পেটিশনের পরে আপনি ডাইরেক্ট গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন না। মোস্ট ওয়ার্ক ভিসাস আপনি ডাইরেক্ট গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন না। দ্যাট মিনস ইউ নিড অ্যানাদার পেটিশন টু জাস্টিফাই দ্য গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। ওকে 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 ওকে। তো কোন এই ধরনের কোন ক্যাটাগরিতে আছে আপনার ডাইরেক্ট সিটিজেন EB1, EB2, those are the categories. ওই যে ইনভেস্টমেন্টের যে ক্যাটাগরি? ইনভেস্টমেন্ট, স্কিলড ওয়ার্কার হতে পারে, আপনি রিলিজিয়াস ওয়ার্কার হতে পারে, এগ্রিকালচারাল ওয়ার্কার হতে পারে, নন প্রফিটে আপনি যদি কাজ করছেন, তা সেটাও হতে পারে। বাট বেসিক্যালি মোস্ট এমপ্লয়ার্স ক্যান অ্যাপ্লাই থ্রু সাম ক্যাটাগরি ফর আ গ্রিন কার্ড, কিন্তু হয়তো ওদের টেম্পোরারিলি আনতে হবে ওদের আগে, কোনো একটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা, আইদার H1B, H2B, যাই হোক। জি জি জি, আসলে এই ইমিগ্রেশন ওয়ার্ল্ডটা এত এত বিশাল, হিউমাঙ্গাস, সো মেনি লস, বাইলস, সো মেনি প্রসিডিওর্স and bits and pieces here and there under subtitles. There are a lot of procedures and lot of documentation are also required. আমি সেটা দিকে যাচ্ছিলাম। দর্শক আশা করি আপনারা আমাদের সঙ্গে এনজয় করছেন, যদিও আমরা খুব ধীর গতিতে সবকিছু বুঝিয়ে ধরার চেষ্টা করছি আমি এবং আমার অ্যাটর্নি রাঞ্জা। আশা করি আপনাদের অবশ্যই এটা কাজে লাগবে। যারা এই সব ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান, যারা এইসব প্রিভিলেজগুলো নিতে চান, দর্শক আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাটর্নি রাঞ্জা একজন দক্ষ এই ব্যাপারে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন গেহিন অ্যাসোসিয়েটসে। আরেকটি যে ফ্যামিলি বেস ইস্যুতে আমি একটু আসতে চাচ্ছি রাঞ্জা আপনার সঙ্গে। ফ্যামিলি বেস যে আমাদের যে ইস্যুগুলা F4 ক্যাটাগরি, আমি স্পেশালি ফোকাসিং অন F4 ক্যাটাগরি। F4 ক্যাটাগরিতে আমরা জানি, আপনিও জানেন, ইন্ডিয়া হোক বাংলাদেশে হোক প্রচুর লোক পেন্ডিং আছে বা ওয়েটিং ফর দেয়ার ইন্টারভিউস ইন দেয়ার রেসপেক্টিভ যে কনসুলেটগুলো আছে, US কনসুলেট ইন বাংলাদেশ or any places in the world. Especially I'm focusing on বাংলাদেশি যারা আসতেছেন, তাদের জন্য যারা একেবারেই মানে একটু লাস্ট মোমেন্টে আছে, ইন্টারভিউ ডেট পাচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছে এরা আসলে। মানে সব কিছু তার পেমেন্ট ডান, তাদের ভিসা ফিস দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট দে আর ওয়েটিং ফর দ্য ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউ চিঠি আসছে না বা ইন্টারভিউর জন্য কোনো ফোন আসছে না বা ইন্টারভিউ ডেট তারা নিতে পারছে না। সেই ক্ষেত্রে আবার অনেকে দেখা যায় যে বাচ্চা আছে, অ্যাডাল্ট, তার বয়স 21 ওভার হয়ে যাবে যদি, সেই ক্ষেত্রে তাদের কি করণীয়, আপনার কি সাজেশন?
হ্যাঁ, তো ফর পারপাসেস অফ F4 ক্যাটাগরিটা স্লো, এখনো 2008 এর স্টাক আছে। চিন্তা করেন। তো ওটাই আমি বলতে পারি, আমরা আমাদের অনেক ক্লায়েন্ট আছে ভীষণ ফ্রাস্ট্রেটেড, বাট আনফরচুনেটলি দিস ইজ দ্য সিচুয়েশন। কিন্তু আপনি যে এজের কথা বলেন, এজ ইউজুয়ালি ব্লক করে দেয় ওরা। আপনি যদি 21 এর আগে অ্যাপ্লাই করে থাকেন, তো আপনার বয়সটা ওখানেই স্টাক হয়ে গেছে আর কি, 21 এর আগে, অ্যাকর্ডিং টু দ্য পেটিশন। ও তাইলে কেননা আপনার আপনার তো ফল্ট, কাউরই তো ফল্ট না কি ইউএসসিআইএস অ্যাপ্লিকেশন গুলোকে প্রসেস করতে পারছে না। জি জি জি। কবে থেকে আপনি যদি অ্যাপ্লাই করেছেন 2008 এ, ওরা যদি এখন অবধি প্রসেস করতে পারছে না, আপনার তো ফল্ট নাকি আপনি 21 এর বেশি হয়ে গেছেন, তো ইয়োর এজ ইজ স্টাক at the date you submitted the petition. সো দে উইল কনসিডার ফ্রম দ্যাট ডেট। হ্যাঁ, ওকে ওকে ওকে। আর ইসের রঞ্জা, অ্যাটর্নি রঞ্জা, আমি আরেকটা সেটা হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে প্রচুর মানুষ, প্রচুর ট্রাভেলাররা আসছে। স্পেশালি এদের কি কোনো স্পেশাল ক্যাটাগরি আছে যারা ইউটিউব ব্লগার বা তারা ইউটিউবের ব্লগিং করতে আসে, তারা ট্রাভেল করে, ট্রাভেল ডকুমেন্ট বানায়, বিভিন্ন সব ট্রাভেল ডকুমেন্ট বানায়, ওদের জন্য কোনো স্পেশাল ক্যাটাগরি আছে? এগুলো থেকে কেউ আসতে পারে? পি ক্যাটাগরি এন্টারটেইনার্সদের জন্য থাকে, আর্টিস্ট এন্ড এন্টারটেইনার জন্য। আপনি যদি ইন্ডিভিজুয়াল আর্টিস্ট হন, জি। আপনি P2 ভিসাটা ইউজ করতে পারেন। বাট ওই যে যারা ট্রাভেল ব্লগার আছে না, ট্রাভেল ব্লগার, ইউটিউব ব্লগার, যারা, তারাও কি ওই পির আন্ডারই পড়ে? না, তো এটা অ্যাকচুয়ালি ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার হয়ে যায়, কেননা আপনি যদি ইউএসএ তে টুরিস্ট ভিসাতে এসছেন, ইউ আর নট টেকনিক্যালি অ্যালাউড টু ওয়ার্ক। হুম। হ্যাঁ, তো আপনি যদি ট্রাভেল ব্লগিং এর জন্য এসছে, দ্যাট ইউল হ্যাভ টু রিয়েলি বি কেয়ারফুল আপনি কোন ক্যাটাগরিতে আসা উচিত। এটার জন্য আমি বলবো কি একটা লয়ারের কাছে যান। আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটসে আমরা ফ্রি কনসালটেশন দিই, ভিডিও কনসালটেশনও দিই। তো আপনার এটা ইন্ডিভিজুয়াল সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে কোন এক্সাক্ট ভিসাটা আপনাকে অ্যাপ্লাই করা উচিত। আমার কাছে একজনে জিজ্ঞেস করছিল যে এখন তো এইসব B1 B2 সব কিছুতে অনেক লেট হচ্ছে। উনি কোত্থেকে শুনতে পেরেছে, আমাদের একজন দর্শক বলল যে এটা নাকি খুব তাড়াতাড়ি ভিসাটা হয়ে যায়, তারা এত জিজ্ঞাসাবাদও করে না। যেহেতু আপনি ট্রাভেল ব্লগার, আপনি চলে আসবেন ফর শিওর, সব ডকুমেন্ট আছে, রিজার্ভেশন আছে, হোটেল আছে, আপনি আমেরিকাকে তুলে ধরবেন, আপনি ওই দেশে যাবেন, তুলে ধরবেন। সেক্ষেত্রে তারা কি এই অ্যাডভান্টেজটা নিতে পারে? হ্যাঁ, বাট আগেন আমি বলবো কি আপনাদের সিচুয়েশনের ওপর there is a particular visa that category you should apply for. হ্যাঁ, তো it is not about কোন ভিসার অ্যাডভান্টেজ নিতে পারে, it is about what ভিসা অ্যাপ্লাই করা উচিত আপনাকে। কেননা আপনি যদি টুরিস্ট ভিসাতে আসেন আর আপনি যদি if you work, you are in huge trouble. আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট এই ব্লগিং করার এটা কি এখানে এটাকে ওয়ার্ক হিসেবে কনসিডার করবে? It could be categorized as work if you are making money off it actively. ও ওকে ওকে ওকে। যদি অ্যাক্টিভলি, কারণ ইউটিউব যখন আপনি আপলোড করছেন, আপনি ইউ আর গেটিং পেইড ফর ইট। রাইট 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 রাইট। দ্যাটস ফর শিওর, দ্যাটস ফর শিওর, ইয়া ইয়া ইয়া, দ্যাটস ফর শিওর। আচ্ছা, এখন আমি যে একটু সামারাইজ করছি আজকে যে আমরা বিষয়গুলো আলাপ করলাম, সেটা আমি একটু সামারাইজ করতে চাচ্ছি। এখন আপনাদের কাছে সবচেয়ে ভালনারেবল, এই মুহূর্তে আপনারা যে ফাইলিং করছেন বা ডিসিশন নিচ্ছেন, এই ক্যাটাগরির মধ্যে কোনটাতে আপনারা বেশি ইজি ফিল করছেন? মানে আমি জানি সব কিছুতেই জটিলতা আছে, সব কিছুতেই কমপ্লিকেশন আছে, বাট এরই মধ্যে আপনি কোনটাকে মনে করবেন যে একটা ইজি মনে হচ্ছে? আপনি হিয়ারিংও যাচ্ছেন, কোর্টেরও একটা সিচুয়েশন আছে, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, জেনারেলি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনস আর দ্য ইজিয়েস্ট। সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, হ্যাঁ, কেননা অলরেডি আপনি প্রুফ করে গ্রিন কার্ড অলরেডি আছে। আপনি যদি সিটিজেনশিপের জন্য কেউ অ্যাপ্লাই করছে, দ্যাট মিনস দে অলরেডি হ্যাভ দ্য গ্রিন কার্ড। আর গেটিং দ্য গ্রিন কার্ড ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট স্টেজ আর কি। তো আপনি একবার যদি গ্রিন কার্ডটা পেয়ে গেছেন, তারপরে আমি বলবো দ্য নেক্সট সিটিজেনশিপ ইজ প্রিটি ইজি। ইনফ্যাক্ট আমি বলবো এখন যেরকম চলছে সিচুয়েশন ইমিগ্রেশনে, আপনার যদি গ্রিন কার্ড আছে, আপনার যদি 5 বছর হয়ে গেছে and you're eligible for citizenship, আমি হাইলি সাজেস্ট করবো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিন আপনারা।
মানে আর যদি আপনার ক্রিমিনাল রেকর্ড না থাকে। এটা এসকেপ করা কোনো মতে ঠিক হবে না। হ্যাঁ, কারণ আমরা দেখছি গ্রিন কার্ড ইজ নট মানে ইটস নট সেফ আর কি এনিমোর। বাট রঞ্জা, আমরা দেখেছি অনেকেই আছেন যে পাসপোর্ট নিচ্ছেন না, সিটিজেনশিপ নিচ্ছেন না, তারা বছর অবধি এইভাবেই চলছেন। তো সেই ক্ষেত্রে তাদের কি কোনো সমস্যা হবে? পার্ডন স্যার? বলছি অনেকে আছে গ্রিন কার্ড পাসপোর্ট নিচ্ছেন না, মানে সিটিজেনশিপ নিচ্ছেন না, ওনারা এইভাবেই চলছেন। হ্যাঁ, না, অনেক রিজন থাকতে পারে যাদের ওরা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চায় না। ফর এক্সাম্পল ইন্ডিয়ান, আমরা অনেক ইন্ডিয়ানদের আমি চিনি যাদের, বিকজ ইন্ডিয়া অ্যালাউ করে না ডুয়াল সিটিজেনশিপ, তো ওরা ইউএস সিটিজেনশিপ নিতেই চায় না। ও এই সিচুয়েশনে আনফর্চুনেটলি এখন ডেঞ্জারটা আমরা দেখছি, অনেক মানে এল্ডারলি মানুষ গ্রিন কার্ড আছে কিন্তু হয়তো 6 মাসের একটু বেশির জন্য বাড়ি গেছে, ওদের কিন্তু ডিটেন করে ফেলছে, ধরে ফেলছে এয়ারপোর্টে। ওয়াও, দ্যাটস ভেরি 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 সেনসিটিভ। 6 মাস আগে কিন্তু এটা রুল, গ্রিন কার্ডের যখন আপনি থাকবে 6 মাসের বেশি আপনি থাকতে পারেন না, কিন্তু আগে এটা কোনো কেউই কখনো এনফোর্স করতো না। বাট নাও আমরা দেখছি মানে বুড়ো বাবা মা গেছে নিজের দেশে, হয়তো কিছুদিন বেশি থেকেছে বা আগে কদিন বেশি থেকেছিল, এইবার হয়তো 1-2 সপ্তাহের জন্য গেছে, কিন্তু আগে হয়তো 7 মাস থেকে এসেছে, ওদেরও কিন্তু ডিটেইন করে দিচ্ছে ডিসপাইট দেম বিং আ গ্রিন কার্ড ফর 20 years 30 years, ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার। আই উড হাইলি সাজেস্ট আপনি যদি কোনো প্রবলেম না থাকে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করুন, আমাদের কাছে আসুন, আমরা বলতে পারবো। দর্শক, অ্যাটর্নি রাঞ্জার সাথে কথা বলার সময় একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসলো, যেখানে কি বললো যে যাদের গ্রিন কার্ড আছে 20 বছর অবধি, 20 বছরের বেশি তাদের গ্রিন কার্ড আছে, তারা হয়তো দেশে গিয়েছিল, আগেও তারা গিয়ে দেশে 6 মাসে কিছুদিন বেশি থাকছে, তখন কোনো সমস্যা হয় নাই। কিন্তু এবার যারাই বেশি থাকতে তাদেরকে ডিটেক্ট করে দিচ্ছে। সুতরাং বি কেয়ারফুল, যাদের এই বাবা মা আছেন, যারাই যাচ্ছেন এবং যাদের টাইম হয়ে গেছে গ্রিন কার্ডের পাওয়ার পরে সিটিজেনশিপটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটর্নি রাঞ্জা বারবার বলছেন যে সিটিজেনটা নেওয়া এখন খুবই, যাদের অপশন আছে 5 বছর হয়ে গেছে, তাদের সিটিজেন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি আজকে। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকেও অনেক ধন্যবাদ। আর যারা আমাদের দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।